মফস্বল শহর, তারপর আবার শীতের সময়। খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে। ঝটিকাচরণ চাকি অনেক দিনের ডাক্তার এই শহরে। যদিও তার নামের পাশে এমবি, এমবিবিএস, এমডি ইত্যাদি কিছুই নেই, তবু ডিসপেন্সারি তার জমজমাট। বাড়িতেই ছোটোখাটো একটা ডিসপেন্সারি, সেখানে কাঁচ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ, রোগীদের বসার জন্য গোটা দুয়েক বেঞ্চ পাতা। ঝটিকাবাবু রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ। 5 মাইল বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তাদের বসতি। বেশিরভাগ মানুষই গরিব প্রকৃতির। ঝটিকাবাবুকে কল দিলে ওরা অনেক সময় ফিস দিতে পারে না। এই গাছের তরি তরকারি, কলাটা, মূলোটা এইসব দিয়ে থাকে। ঝটিকাবাবুর দাবি অবশ্য খুব বেশি নয়, উনি এতেই খুশি। রুগীরা অনেকেই বাঁচে না, তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপও করে না। ভাগ্যের দোহাই মনে করে রোগীর আত্মীয় স্বজন কপাল চাপড়ে চলে যায়। ইঞ্জেকশনের সিরিঞ্জে প্রায় ওষুধ থাকে না, তার কি করা যায়? ফিসটা যেমন, ওষুধও তেমন। ডাক্তারবাবু ইঞ্জেকশনের সিরিঞ্জে ডিস্টিল ওয়াটার ভরে কলেরা, টাইফয়েড, টিবি এইসব রুগীদের নির্বিশেষে ছুঁচ ফুটিয়ে যান। বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে হাতুড়ে ডাক্তারের চোখের দিকে। সেদিন রাত 9টা হবে। ঝটিকাচরণ রুগী টুগি দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন। এমন সময় কে যেন ডেকে ওঠে, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। উফ, একটু শান্তি নেই। ঝটিকাবাবুর স্ত্রী মারা গেছেন অনেক দিন। তিনি কাজের ছেলে ভানুকে ডেকে বললেন, ভানু, বাইরে যে এসেছে তাকে বলে দে কাল সকালে আসতে। আচ্ছা জ্বালাতন, আমার কি বিশ্রাম টিশ্রাম নেই নাকি? গজর গজর করতে থাকেন ঝটিকাবাবু। ভানু এসে বলল, বাবু, লোকটা কাঁদো কাঁদো ভাবে বলছে তার বইয়ের অসুখ, এক্ষুনি ডাক্তারবাবু না গেলে তাকে বাঁচানো যাবে না। কি মুশকিল, কি মুশকিল। বলতে বলতে ঝটিকাবাবু ডিসপেন্সারির জানলার কাছে এগিয়ে যান। বাবু, ভাত খেলে হতো না? ঝটিকাবাবু সে কথা গ্রাহ্য করলেন না। কে? মুখ বাড়ান জানলায়। রোগা ছিপছিপে একটা লোক এগিয়ে আসে। একবার চলেন ডাক্তারবাবু, আমার স্ত্রীর বড় অসুখ। আজ নয়, কাল যাব। কিন্তু লোকটি অবুঝ। সে কেবলই বলে, চলেন ডাক্তারবাবু, চলেন। আপনি গরিবের ডাক্তার, গরিবের ওপর দয়া হবে না বাবু? 30 বছর ধরে এই একই কথা শুনে আসছেন ঝটিকাবাবু। লোকটা হয়তো ফিস দিবেন না, তবু স্বভাব দোষ। এরা ডাকলে উনি না গিয়েও পারেন না। কিছুদিন ধরেই ঝটিকাবাবু সর্দি কাশিতে ভুগছেন। বললেন, অন্য ডাক্তার নিয়ে যাও। আমি তো আপনার জন্যই। ওর কাতর গলার স্বর ডাক্তারের মন ছুঁয়ে যায়। ডাক্তারবাবুর মনে হলো লোকটা অনেক দিন যেন খায়নি। বললেন, তোমার বাড়ি কোথায়? 5 মাইল। সেই শ্মশানের মধ্যে দিয়ে আমায় এখন যেতে হবে? তাতে কি, আপনি তো হামেশাই যান সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। বাবু, ভাত খেলে হতো না? ঝটিকাবাবুর আর খাওয়া হলো না। উনি ভাবলেন রুগী দেখে না হয় খাবেন। অনেক কালের পুরনো একটা গাড়ি ছিল ঝটিকাবাবুর। তিনি গিয়ে বসলেন চালকের আসনে, আর পিছনের সিটে লোকটি। গাড়ি ছুটছে।
মরাতরণীর রাস্তা ধরে যখন গাড়ি ছুটে তখন চারিদিকে গাছপালা আর পেঁচার ডাক যেন অন্যমনস্ক করে তুলল ডাক্তারবাবুকে। নদীর পাড়ে কয়েকটা চিতা জ্বলছে শ্মশানে। সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে বললেন, কি ভাই, আর কতদূর? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এই শীতের রাতে এইভাবে মুখ বুজে যেতেও ভালো লাগে না ডাক্তারবাবুর। উনি আবার হাঁকলেন, কি গো, তোমার দেশ কোথায় ছিল, ভুলে গেলে নাকি? তবু কোনো উত্তর নেই। পিছনে তাকিয়ে দেখেন লোকটা ঘাড় গোঁজ করে বসে রয়েছেন। আমাবস্যা রাত, ছিটে ফুটা আলো নেই আকাশে। আর কয়েক গজ দূরে চিতার আগুন। সেই আগুনের চারপাশে গোল হয়ে বসে রয়েছে কয়েকজন লোক। ঝটিকাবাবুর মাথা ধরে ওঠে। বাড়ি থেকে বেরোনোর সময় ওর প্রাণটা ছটফট করছিল এক কাপ চায়ের জন্য। ভেবেছিলেন এই গরিব লোকটির ফিস দিতে না পারলেও চা দেবে নিশ্চয়ই। শ্মশানের চিতার আগুন লাল হয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে আমাবস্যার আকাশে। ঝটিকাবাবু ভূত বিশ্বাস করেন না, তবু কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে। এসে তো পড়লাম 5 মাইল, এবার বলো তোমার বাড়ি কোথায়? লোকটির যেন হুঁশ হয়, বলল, এবারে বাঁয়ে। হ্যাঁ, কি বললে? ওদিকে তো মাঠ মনে হচ্ছে। মাঠ নয়, খানিকটা পোড়ো জমি বাবু। যেমন গেঁয়ো তেমনই অসভ্য। আগে জানলে কি আর আসতামের সঙ্গে? দূর দূর দূর। কিন্তু গাড়ি তখন ওর আয়ত্তের বাইরে চলে গেছে। এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে গোয়াড়ের মতো গোঁ গোঁ করে ছুটছে গাড়ি। এবারে বাঁয়ে। সঙ্গে সঙ্গে গাড়িটা বাঁ দিকে ঘুরে যায়। আরে, এ তো ভারী মজা। গাড়িটা কি মন্ত্রশক্তি পেয়েছে নাকি? স্টিয়ারিং ঘোরানোর আগেই গাড়ি ঘুরে যায়। এ কি, সামনে যে জল দেখা যাচ্ছে, সর্বনাশ! ওটা খাল মনে হচ্ছে। কি হে, এই রাত দুপুরে তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো? ঝটিকাবাবু আঁতকে উঠেন, বললেন, আর যাবো কোথায়? ওদিকে যে খাল। ডাক্তারবাবু ব্রেক কষেন। গাড়িটা থেমে যায়। লোকটি বলে, আসুন ডাক্তারবাবু, ওই সামনেই আমার চালা ঘর। খালের ওপারে? হ্যাঁ, বাঁশের একটা সাঁকো রয়েছে, দেখছেন না? ওই সাঁকোটা পার হয়ে আপনি আসুন। আবার বাঁশের সাঁকো? এসব কথা আগে বলা উচিত ছিল। বক বক করতে করতে গাড়ির দরজা খুলে নামেন ডাক্তার। স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা হাতে নিয়ে লোকটার পিছন পিছন হাঁটতে থাকেন। আসুন ডাক্তারবাবু, আসুন। সাঁকোর ওপর দিয়ে যাওয়ার সময় ক্যাঁচড় ক্যাঁচড় আওয়াজ হয়। কিন্তু লোকটির হাঁটা এত দ্রুত যে সে চোখের পলকে বাতাসের মতো মিলিয়ে যায়। গেল কোথায় লোকটা? তুমি কোথায়? আলো টালো ধরো, অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না। আজকাল চোখে কম দেখেন ঝটিকাচরণ, তাই ভাবলেন এটা হয়তো চোখের গোলমাল। এই যে আমি ডাক্তারবাবু, কেরোসিনের যা দাম, আলো জ্বালাবো কি করে?
ওই তো দরজা খোলা, চলে আসেন। বাঁশের সাঁকো পেরিয়ে একটা চালা ঘর। মনে হচ্ছে এখানে না আসলেই ভালো করতাম। এখানে হয়তো কোনো গুন্ডাদের ঘাঁটি টাটি আছে। নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে লোকটার। যদি টুঁটি চেপে ধরে, পকেটে তো কিছুই নেই, যা হয় হবে। মাটির দাওয়ায় পা রাখেন ডাক্তার। কতকগুলি বাদুড় উড়ে যায়। বহু দিনের পুরনো ধুলোর ভ্যাপসা গন্ধ ডাক্তারের নাকে আসে। ঝটিকাচরণ চাকির বুকের উপর যেন পাথরের মতো ভয় চেপে বসে। জীবনে অনেকবার এই এলাকায় এসেছেন ডাক্তারবাবু, কিন্তু এমন গা ছমছম কখনো করেনি। ঘরের মধ্যে পা দেন ডাক্তার। পচা দুর্গন্ধ নাকে আসে। সামনেই লোকটি দাঁড়িয়ে। এই অন্ধকারে তার মুখটা ভালো করে দেখতে পান না ডাক্তার, শুধু জামাটা আর ধুতিটা চোখে পড়ে। অন্ধকার ঘুটঘুটে ঘরের মধ্যে থেকে লোকটি বলে, ফুটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে। তুবড়ানো গাল, গর্তে বসা দুটো চোখ। আপনি ওখানে বসে আমার স্ত্রীকে দেখেন। কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায়। শোঁ শোঁ শব্দে বাতাস ঢুকে খোলা দরজা দিয়ে। অনেক দূর থেকে ভেসে আসে, বলো বলো হরি, হরি বল, বলো হরি বল। দূরে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে শ্মশানের দিকে চলে যায়। কাঁপা কাঁপা গলায় রোগীকে উদ্দেশ্য করে বলেন, আপনি হাতটা বের করেন তো। তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে। নাড়ি দেখার জন্য হাতের কবজিটা ধরেন ডাক্তারবাবু। ধরতেই বুকের রক্ত হিম হয়ে যায়। নাড়ির কোনো স্পন্দন নেই। বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা ধপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে। বাতাসের মধ্যে কে যেন হেসে যায়। ডাক্তারের কানের কাছে তাদের নিঃশ্বাস পড়তে থাকে। নাস্তিক ডাক্তার জীবনে এই প্রথম মনে মনে রাম নাম করেন। রাম 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 রাম। পরমর করে ছুটে পালাতে যান ডাক্তার, কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলার স্বর ভেসে আসে। কেমন দেখলেন ডাক্তারবাবু? ভালো ভালো। একটা প্রেসক্রিপশন কিংবা নিদেন পক্ষে একটা ইঞ্জেকশন তো দিন। ডাক্তারবাবুর অবস্থা তখন শোচনীয়। মনে হচ্ছে জ্ঞান হারিয়ে পড়ে যাবেন। রাম নাম জপতে জপতে পকেট থেকে কাগজ কলম বের করে ফস ফস করে প্রেসক্রিপশন লেখেন। রাম রাম। লোকটা তখনও দরজা থেকে সরে না। বলল, ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিন। ডাক্তারের মাথার উপর বাদুড় উঠতে থাকে। হঠাৎ শকুনের কান্না ভেসে আসে সামনের শেওড়া গাছটা থেকে। কি হলো ডাক্তারবাবু, দেরি করেন কেন? ভয়ে ভয়ে ডাক্তারবাবু সিরিঞ্জটা মেঝেতে শোয়া মরা মানুষটার হাতে ফুটিয়ে দেয়। হঠাৎ ওর মুখের চাদরটা সরে যায়। বলে, এ কি করেছেন বাবু? 10 দিন আগে এই সুচ ফুটাইয়াই তো আমারে মারছিলেন ডাক্তার বাবু। হ্যাঁ, সর্বনাশ। 10 দিন আগে? কিন্তু সে তো এ বাড়ি নয়, অন্য আর একজনের বাড়িতে। হ্যাঁ, একটা কলেরা রুগী ছিল বটে। এটা কি সেই রুগী নাকি? কোথায় যান ডাক্তার বাবু?
ডাক্তার ওষুধের বাক্সটা ফেলেই ছুট লাগালো। কোথায় যান বাবু? শকুনের কান্না, বাদুড়ের পাকা ঝপটানো, হাসির আওয়াজ, কোনো ভ্রুক্ষেপ নাই ডাক্তারের। সে প্রাণপণে ছুটছে। পিছনে কে যেন ছুটে আসে। ডাক্তারবাবু, আপনার ফিসটা নিয়ে যান। ও ডাক্তারবাবু। দরকার নেই বাবা, ভালোই ভালোই প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। ডাক্তারবাবু কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকেন, ছুটতেই থাকেন। ছুটতে 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 এক সময় নিজের গ্রামে এসে পৌঁছে যায়।